কখনো কখনো পরিবারের একজন মানুষের বিশেষ কোনো শখ বা কোনো কিছুর উপর আসক্তি বা লোভ পরিবারের অন্য মানুষদের জন্য ক্ষতিকারক হয়, তবুও তারা সেটা পূরণ করবার জন্য শেষ সীমা পর্যন্ত চেষ্টা করে, যার ফল হয় আরও ভয়ঙ্কর। যে ঘটনাটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি আসামের গুয়াহাটির একটি জোড়া খুনের ঘটনা। একজন স্ত্রী তার বিশেষ একটি আসক্তি আর লোভের জন্য কিভাবে তার স্বামী আর শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করেছিল সেই ঘটনাটি আজ আমি আপনাদের বলবো। নমস্কার বন্ধুরা, গল্পের আসরে সবাইকে স্বাগত। আশা করি সকলে কুশলে আছেন। যে সত্য ঘটনাটি আজ আমি আপনাদের বলছি, সকলকে শেষ পর্যন্ত সেটা শোনার অনুরোধ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। এই ঘটনার সূত্রপাত একটি প্রেম দিয়ে। অমরজ্যোতি দে আর বন্দনা কলিতা, এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একে অপরকে এরা খুব ভালোবাসত। ধীরে ধীরে তারা দুজনেই এই সম্পর্ককে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নিল, অর্থাৎ বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সম্পর্ক আর এই বিয়ের সিদ্ধান্ত নেওয়া, এই দুইয়ের মধ্যে সময়ের ব্যবধান ছিল খুবই কম। যাই হোক, দুজনেই তারা নিজ নিজ বাড়িতে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। অমরজ্যোতির মা শঙ্করী দে এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু একরকম পরবর্তীকালে বাধ্য হয়ে ছেলের ইচ্ছের কাছে নতি স্বীকার করেন এবং বিয়েতে রাজি হন। অমরজ্যোতির মা শঙ্করী দে খুবই ধনী ছিলেন। গুয়াহাটিতে তার নিজের 4টে ফ্ল্যাট ছিল। তারা নিজেরা একটা ফ্ল্যাটে থাকত আর বাকি 3টে ভাড়া দেওয়া ছিল, যার থেকে মাসে বেশ ভালোই ভাড়া পেতেন। যাই হোক, অমরজ্যোতি আর বন্দনা দুজনের বিয়ে হলো আর তারপরে সব কিছুই স্বাভাবিক চলছিল। অমরজ্যোতি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তাছাড়া তার মাও অনেক টাকা ভাড়া পেতেন, যার ফলে তাদের জীবন খুব ভালোই কাটছিল। বন্দনা ধীরে ধীরে ওর শাশুড়ির মন জিতে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করছিল এবং পরবর্তীকালেও সফলও হয়। বন্দনা শাশুড়ি তাকে পছন্দ করে এবং ওদের বিয়েটাও মন থেকে মেনে নেয়। অবশেষে পরিবারটি খুশিই ছিল এবং এই বিয়েতে শঙ্করী দেও পরবর্তীকালে খুব খুশিই হয়েছিলেন। অমরজ্যোতি অফিসে বেরিয়ে গেলে বন্দনা বেশিরভাগ সময় ঘরে একাই থাকত। তাই তার শাশুড়ি তাকে বলেছিল যে বন্দনার কিছু একটা করা উচিত এবং তার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটা উনিই দেবেন। শাশুড়ির কথা শুনে বন্দনার মনে একটাই ইচ্ছে জাগে, একটা জিম খোলার, আর সেই জিমে সে নিজেই ট্রেনার হিসেবে থাকবে। কারণ বিয়ের আগে বন্দনা একটি বেসরকারি স্কুলে পিটি শিক্ষিকা ছিলেন। সে তার এই শখ বা ইচ্ছে সেটা পূরণ করবার জন্য জিম ট্রেনার হওয়ার ট্রেনিং শুরু করে। তার ট্রেনিংয়ের সব খরচ তার শাশুড়ি শঙ্করী দেই বহন করেছিল এবং পরে তাকে একটা জিমও তিনি খুলে দিয়েছিল। বন্দনা নিজেই জিম ট্রেনার হিসেবে সেখানে কাজ শুরু করে। তাদের জীবনে সব কিছুই স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু বদলে গেল। শঙ্করী দে একদিন বন্দনাকে বলল যে সে আর বন্দনাকে কোনো রকম টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না এবং তিনি তার অন্য একটি বাড়িতে চলে যান। এতদিন তারা একসঙ্গে যে বাড়িতে থাকত সেটা ছিল গুয়াহাটির নুনমতিতে। বন্দনা শাশুড়ি শঙ্করী দে এখন জু রোডের তেনালির বাড়িতে গিয়ে থাকছিলেন। ওই বাড়ির দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার দূরে, কিন্তু কেউই জানত না যে আসল কারণটা কি ছিল ওনার এই অন্য বাড়িতে গিয়ে থাকার। যাই হোক,
বন্দনার জিম আগের মতোই খোলাই ছিল আর বেশ ভালোও চলছিল। বন্দনা নিজে সেখানে জিম ট্রেনার হিসেবে কাজও করছিল। এর বেশ কিছুদিন পর হঠাৎ একদিন খুব অদ্ভুত একটা ব্যাপার হলো। বন্দনা থানায় গেল একটা অভিযোগ লেখাতে, এবং সে অভিযোগ করে বলেছিল যে তার স্বামী আর শাশুড়ি এই দুজনকেই বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুজনেই নিখোঁজ। আর সেই জন্য বন্দনা খুব চিন্তিত ছিল। পুলিশ অভিযোগ নেওয়ার পর যথারীতি খোঁজ শুরু করেন, কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও কোনো অগ্রগতি হয় না। বন্দনা বারবার পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ করতে থাকে। পুলিশও কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে চেয়েছিল, কিন্তু কোথা থেকেও কোনো সূত্র পাচ্ছিল না যেটা থেকে এই কেস তারা সমাধান করতে পারে। বন্দনা এই দুজনের মিসিং কমপ্লেন করেছিল 2022 সালের 27 অক্টোবর, কিন্তু এরপরও প্রায় 1 মাস কেটে যায়, কিন্তু পুলিশ এই ব্যাপারে কিছুই করে উঠতে পারে না। তারা কোনোখান থেকে কোনো রকমই লিড পাচ্ছিল না। বন্দনা প্রায় প্রতিদিনই থানায় খোঁজ নিতে আসত। এই করতে করতে সে একসময় ক্লান্ত হয়ে পড়ে। পুলিশ এখনো কিছু করতে পারছে না দেখে বন্দনা এবার অভিযোগটি সিআইডির কাছে হস্তান্তর করতে চায়। তবে পুলিশ তাদের চেষ্টা চালিয়েই যাচ্ছিল। প্রায় 2 মাস পর এই কেসটা একটা নতুন মোড় নেয়। অর্থাৎ 2022 সালের অক্টোবর মাসে বন্দনা অভিযোগটি করার প্রায় 2 মাস পর শঙ্করী দে, মানে বন্দনার শাশুড়ির একজন আত্মীয়া, যার নাম নির্মায়া দে, তিনি একদিন থানায় যান এবং একটা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি জানান যে শঙ্করী দে আর তার ছেলে অমরজ্যোতি দে দুজনকেই বন্দনা অপহরণ করেছে, কারণ শঙ্করীদের এটিএম কার্ড দিয়ে ক্রমাগত টাকা তোলা হচ্ছে। এই কথা শুনে পুলিশ একেবারে চমকে যায়, কিন্তু পুলিশ এটা বুঝতে পারছিল না যে বন্দনা যে তাদের কাছে গিয়ে অভিযোগ করেছিল, যে কেসটা নিয়ে এত সিরিয়াস ছিল, বারবার থানায় এসে খোঁজ খবর নিত, সে কি একা একা এসব করতে পারে? আর যদি সেই এসব করে থাকে তাহলে সেই কেস নিয়ে এত সিরিয়াস কেন? যাই হোক, এরপর নির্মায়া দে থানা থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর বন্দনাও থানায় আসে এবং সেও নির্মায়ার বিরুদ্ধে ওই একই অভিযোগ দায়ের করে, যে অভিযোগ বন্দনার বিরুদ্ধে নির্মায়া করেছিল। বন্দনাও বলে নির্মায়াই শঙ্করীদের এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে এবং তার স্বামী আর শাশুড়িকে সেই অপহরণ করেছে। পুলিশ এখন আবার বিপাকে পড়ে গেল, কারণ তারা যদিও একটা লিড পেয়েছিল, কিন্তু এরপর তারা আবার বুঝতে পারছিল না এখন তারা কি করবে। পুলিশ এবার সমস্ত এটিএমগুলোর আশেপাশের সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা শুরু করে। তাও বেশ কিছুদিন পেরিয়ে গেল। অবশেষে পুলিশের হাতে এলো একটা এটিএমের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় বন্দনা তার শাশুড়ির এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল। পুলিশ এবার বন্দনাকে তুলে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বন্দনা জানায় যে তার নির্মায়ের ওপর সন্দেহ ছিল, কিন্তু পুলিশ নির্মায়ের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা নিচ্ছিল না, তাই সে নিজেই এই সমস্ত করেছে, যাতে নির্মায়ের ওপরেও পুলিশের সন্দেহ যায় এবং পুলিশ খোঁজ খবর নেয়। এতে পুলিশের আসল অপরাধী অবধি পৌঁছতে সুবিধা হবে, কারণ বন্দনা মনে করে নির্মায়াই প্রকৃত অপরাধী। বন্দনার এই গল্পে পুলিশ আবার গোলকধাঁধায় পড়ে যায়। কে যে আসল অপরাধী তারা সেটাই বুঝতে পারছিল না। এরপর তারা বন্দনাকে ছেড়ে দেয়, কিন্তু বন্দনার পর তাদের সন্দেহ থাকে। পুলিশ এবার বন্দনার বাড়ির আশেপাশে তাদের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে
আসলে ব্যাপারটা কি, আর প্রতিবেশীদের প্রতি বন্দনার আচরণই বা কেমন, সে কিভাবে বাড়িতে থাকে। আশপাশের লোকজন পুলিশকে জানায় যে তাদের কোনো রকম ধারণাই ছিল না যে বন্দনার স্বামী অমরজ্যোতি তার সাথে থাকে না, বা এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। এছাড়াও তারা একটা আশ্চর্যজনক বিষয় জানায়, বন্দনাকে কয়েক মাস আগে বাড়ির ছাদে কিছু পোড়াতে দেখেছিল, যার আগুনের শিখা ছিল খুব বেশি। কিন্তু তারা ভেবেছিল সে হয়তো আবর্জনা পোড়াচ্ছে, কিন্তু ছাদে আবর্জনাই বা এইভাবে পোড়াবে কেন, সেটা তারা বুঝতে পারেনি। এই কথা শোনার পর পুলিশের সন্দেহ হয় এবং তারা ছাদে যায় দেখতে যে সেখানে কি ঘটনা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ছাদে গিয়ে তারা কিছুই পায় না। তাদেরও সন্দেহ হয়, আবর্জনা হলে সেটা তো ডাস্টবিনে থাকবে। ব্যাপারটার মধ্যে অবশ্যই রহস্যজনক কিছু আছে, আর সেটা বন্দনার দিক থেকেই। এরপর পুলিশ বন্দনাকে আবার তুলে নিয়ে যায়। বন্দনা যে মিসিং কমপ্লেনটা করিয়েছিল সেটা ছিল 2022 সালের অক্টোবর মাসে। মাঝখানে বেশ কয়েক মাস কেটে গিয়ে এখন ফেব্রুয়ারি মাস চলে আসে। পুলিশ বন্দনাকে রিমান্ডে নেয় এবং রিমান্ডে নেওয়া হলে তার সম্পর্কে একটা ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে আসে, যা পুলিশ হয়তো ভাবেও নি। বিশেষ করে বন্দনা যখন প্রথমবার থানায় অভিযোগ জানাতে এসেছিল। আসলে বন্দনা জানত অমরজ্যোতি খুব ধনী এবং তার মায়ের অনেক সম্পত্তি আছে এবং তার থেকে খুব ভালো একটা মাসিক আয়ও হয়। সেই কারণে সে অমরজ্যোতির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু অমরজ্যোতি এই বিষয়ে কিছুই জানত না যে বন্দনার আসল উদ্দেশ্য ছিল তাদের টাকা পয়সা আত্মসাৎ করা। যাই হোক, বন্দনার উদ্দেশ্য টাকা পয়সা আত্মসাৎ করার ছিল ঠিকই, কিন্তু সেও চায়নি যে এরকম কিছু ঘটুক। আসলে বিয়ের পর থেকে বন্দনাকে অমরজ্যোতি কোনোদিনই শারীরিক দিক থেকে সন্তুষ্ট করতে পারেনি এবং এর জন্যই বন্দনা সবসময় পুরুষদের সঙ্গ পছন্দ করত, পুরুষদের কাছাকাছি থাকতে চাইত। আগে থেকে তার স্বভাব অবশ্য ওই রকমই ছিল। তাই যখন তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করেছিল সে কি করতে চায়, সে জিম খোলার পরিকল্পনা করেছিল, যাতে সে সবসময় পুরুষ বেষ্টিত হয়ে থাকতে পারে, নতুন নতুন পুরুষদের কাছাকাছি আসতে পারে। এবং যে অভিপ্রায়ে সে এই জিম খুলেছিল সেখানে সেই কাজ সে শুরুও করে দিয়েছিল। জিমে অনেক ছেলেরা আসলেও বন্দনা কিন্তু প্রথমেই সাহস হয়নি এই বিষয়ে কারোর সাথে কথা বলার বা কাউকে খারাপভাবে স্পর্শ করার। বন্দনার যে আসলে কি উদ্দেশ্য ছিল সেটা সম্ভবত জিমে যে সমস্ত ছেলেরা আসতো তারা প্রথমে বুঝতে পারেনি। সেরকম কিছু তখনও ঘটেওনি। তবে এর কিছুদিন পর বন্দনার জিমে দুটি ছেলে ভর্তি হয়। একজনের নাম ধন্তি ডেকা আর আরেকজনের নাম অরূপ ডেকা। অরূপ ডেকার বয়স ছিল 27 বছর আর ধন্তি ডেকার বয়স ছিল 32 বছর। ধন্তি ছিল ড্রাইভার, সে ট্যাক্সি চালাতো, আর অরূপ ছিল তার বন্ধু। বন্দনারও বয়স ছিল মাত্র 31 বছর। তারা তিনজনে প্রায় সমবয়সী, সেই কারণেই তাদের মধ্যে বেশ কথাবার্তা গল্পগুজব শুরু হয়। এবং একই সাথে বন্দনা এটাও লক্ষ্য করে যে ওই দুজন বন্দনার দিকে যেভাবে তাকায় তা মোটেও স্বাভাবিক নয়। হয়তো সেও যা চায় ওই দুটি ছেলের উদ্দেশ্যও তাই ছিল। তাই একদিন সুযোগ দেখে বন্দনা ওদের দুজনকেই নিজের বাড়িতে ডাকে, যখন তার স্বামী বাড়িতে ছিল না। স্পষ্টতই তাদের দুজনের উদ্দেশ্য সেই একই ছিল। সেদিন বন্দনা এমন একটা পোশাক পরেছিল যাতে ওকে দেখে ও দুটি ছেলে উত্তেজিত হয়, এবং ঠিক তেমনই হয়েছিল। সেই চরম মুহূর্তটা ধীরে ধীরে এসেছিল
যার জন্য এই তিনজনেই তৈরি হয়েছিল। তিনজনেই একসঙ্গে ঘনিষ্ঠ হয় এবং এরপর থেকে এই নোংরা ঘটনা খুব ঘন ঘনই ঘটতে থাকে। তাদের জন্য এটা খুব স্বাভাবিক হয়ে উঠেছিল। আর তাই হয়তো প্রতিবেশীদেরও সন্দেহ হয়নি যে অমরজ্যোতি বাড়িতে নেই, কারণ তার বাড়িতে পুরুষদের আসা যাওয়া করা, পুরুষদের কণ্ঠস্বর পাওয়া খুব স্বাভাবিকই ছিল। এটা এতটাই স্বাভাবিক ছিল যে প্রতিবেশীরা তা ভেবেছিল যে বাড়িতে হয়তো অমরজ্যোতিও আছে, কিন্তু কেউ বুঝতেই পারেনি আসলে সেখানে কি চলে। ক্রমে বন্দনার কাছে ব্যাপারটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। তাই সেই জিমে যে সমস্ত ছেলে আসতো, বন্দনা প্রায় প্রত্যেককেই খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করত। তাদের মধ্যে যাদের উদ্দেশ্য তার সাথে মিলে যেত তাদের তার বাড়িতে ডাকত এবং তাদের সাথে অন্তরঙ্গ হতো। তার কাছে ব্যাপারটা এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে সে ভেবেছিল অমরজ্যোতি কখনোই কিছু জানতে পারবে না, আর সে এইভাবেই তার এই নোংরা কাজ চালিয়েই যাবে। অনেক ছেলেরা তার বাড়িতে আসলো, বিশেষ করে অরূপ ডেকা, ধান্তি ডেকা ঘন ঘনই আসতো। তাদের সাথেই বন্দনার বন্ধুত্ব ছিল বেশি। যদিও পরবর্তীকালে শোনা গিয়েছিল যে বন্দনার সাথে ধান্তি ডেকার প্রেমের একটা সম্পর্ক হয়েছিল। তারা একে অপরের সাথে সেইভাবেই আচরণ করত, কিন্তু যখনই তারা তিনজনই একসাথে থাকতো, তিনজনেই একসাথে অন্তরঙ্গ হতো। এরপর এই রকমই একদিন যখন তারা তিনজন দিনের বেলায় আপত্তিকর অবস্থায় ছিল, অমরজ্যোতি হঠাৎ বাড়িতে পৌঁছয়। সে দেখে বাড়ির বাইরে একটা ট্যাক্সি দাঁড় করানো ছিল, যা ছিল ওই ধান্তি ডেকার। অমরজ্যোতি মনে মনে ভাবে, বন্দনা তো নিজেই বুলেট চালাতে পারে, তাহলে ট্যাক্সি ডাকলো কেন? আর দ্বিতীয়ত, বন্দনার সাথে কিছুক্ষণ আগেই তার ফোনে কথা হয়েছিল। অমরজ্যোতি জানতো বাড়িতে বন্দনা ছাড়া আর কেউ নেই, আর বন্দনা তো এই ট্যাক্সি ব্যবহারও করবে না। তখন তার সন্দেহ হয় এবং সে দ্রুত বাড়ির দিকে যায়, কিন্তু বাড়ি পৌঁছে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। তার সন্দেহ আরও বেড়ে যায়। সে একটা জানলা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করে। তারপর ঘরের ভিতরে যা দেখে তা ছিল খুবই ভয়ঙ্কর। সেই দৃশ্য দেখে অমরজ্যোতির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বন্দনা দুটো পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় ছিল। অমরজ্যোতি এই অবস্থা দেখে খুব রেগে যায় এবং জোরে জোরে দরজায় ধাক্কা দেয় আর চিৎকার শুরু করে। অরূপ আর ধান্তি দুজনেই তখন তাদের জামা কাপড় নিয়ে কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু বন্দনা যে কি করবে সেটা বুঝতে পারছিল না, কারণ অমরজ্যোতি নিজে চোখেই সব কিছু দেখে ফেলেছিল এবং সে শুধু একটাই কথা বারবার বলছিল যে সে ডিভোর্স চায়। বন্দনা অবশ্য অমরজ্যোতির কাছে বারবার ক্ষমা চাইছিল, বারবার ক্ষমা চেয়ে বলছিল যে সে তার সাথেই থাকতে চায়, এই ভুল সে আর কোনোদিনও করবে না। কিন্তু অমরজ্যোতি বুঝতে পেরেছিল তার ঘরে যা ঘটছিল সেটা প্রথমবার ঘটছিল না। অনেক দিন ধরেই এমন কাণ্ড কারখানা তার ঘরে চলে আসছিল, আর বন্দনা যখন একবার এই কাজে নেমে পড়েছে তাহলে সে আর কোনোদিনই শুধরবে না। বন্দনাকে সে ক্ষমা করতে চায় না, স্পষ্টভাবেই জানিয়ে দেয় যে সে ডিভোর্স চায় এবং সেটা যত শীঘ্র সম্ভব। অন্যদিকে বন্দনা জানত তাকে অমরজ্যোতি ডিভোর্স দিলে সে 1 টাকাও অ্যালিমনি পাবে না, কারণ অমরজ্যোতির অ্যাকাউন্টে কিছুই নেই। এই সম্পত্তি তার মা শঙ্করীদের নামে। তখন বন্দনা একটা প্ল্যান করে এবং যার জন্য সে খুব বেশি দেরিও করতে পারবে না, কারণ অমরজ্যোতি একবার যদি ডিভোর্সের মামলা করে দেয়, তারপর অমরজ্যোতির যদি কিছু হয় সন্দেহ সরাসরি তার উপরই পড়বে। তাই
সময় নষ্ট না করে পরদিন সকালে অমরজ্যোতি যখন অফিসে বেরিয়ে যায়, তারপরে বন্দনা ধান্তি ডেকাকে নিয়ে তার শাশুড়ি শঙ্করীদের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার শাশুড়িকে কথায় ব্যস্ত রাখে, আর পিছন থেকে আচমকা ধান্তি শঙ্করীদের ওপর হামলা করে, যার ফলে শঙ্করীদে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা দুজনে মিলে তাকে খুন করে এবং তার শরীরে টুকরো টুকরো করে 3টে পলিথিন ব্যাগে ভরে। ওই 3টে পলিথিন ব্যাগ তারপরে ওই বাড়িরই ফ্রিজের মধ্যে রেখে দেয়। এই সমস্ত কর্মকাণ্ড করার সময় ঘরের মেঝেতে প্রচুর রক্ত পড়ে। সেই রক্ত পরিষ্কার করার জন্য তাদের অনেক জামা কাপড়ের প্রয়োজন হয়। তারা শাশুড়ির ঘর থেকেই সেই সমস্ত কাপড় চোপড় নিয়ে সেই রক্ত পরিষ্কার করে এবং রক্তমাখা সেই কাপড় তারা গাড়ির ডিকিতে রেখে দেয়। তারপর বন্দনা নিজের বাড়িতে চলে আসে। এরপর ধান্তি আর অরূপ বন্দনার বাড়িতে এসে চুপচাপ লুকিয়ে থাকে। তারা 3জনেই অমরজ্যোতির বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। অমরজ্যোতি বাড়ি ফিরলে বন্দনা তার ড্রিঙ্কসে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয় এবং সেই ড্রিঙ্কস অমরজ্যোতিকে খেতে দেয়। ড্রিঙ্কসটা নেওয়ার পরই অমরজ্যোতি অচেতন হয়ে যায় এবং তার সাথেও ওরা তাই করে যা তার মা শঙ্করীদের সাথেও করেছিল। তাকে খুন করে তার শরীরের টুকরো টুকরো করে 3টে পলিথিন ব্যাগে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেয়। তারপর রক্তমাখা জামা কাপড়গুলোকে ছাদে নিয়ে গিয়ে পোড়ানো হয়, যার আগুনের শিখায় প্রতিবেশীরা দেখেছিল। এরপরেও ওই লাশ দুটো বেশ কিছুদিন ফ্রিজেই ছিল। দিন 15 পরে ধান্তিকে সঙ্গে নিয়ে বন্দনা রাত প্রায় 2:45 নাগাদ শঙ্করীদের দেহের টুকরোগুলোকে চেরাপুঞ্জির একটি গ্রাম, যার নাম সোহরা, সেইখানে গিয়ে ফেলে দিয়ে আসে। তারপর বাড়িতে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করে। এরও কয়েকদিন কেটে যাবার পর, প্রায় 20-22 দিন পর, অমরজ্যোতির শরীরের টুকরো ফ্রিজ থেকে বের করে নিয়ে তারা মেঘালয়ের জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসে। সমস্ত কিছু নিষ্পত্তি করে তারা মনে করেছিল হয়তো সবই স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু পুলিশের চোখে ধুলো দেওয়া অতটাও সহজ ব্যাপার নয়। তা সে যতই চালাক হোক না কেন, পুলিশ তাকে ঠিকই ধরতে পারবে। আমাদের সমাজের মানুষজন আজ বড়ই নিষ্ঠুর হয়ে উঠেছে। না হলে বন্দনা যে রাতে ধান্তি আর অরূপের সাথে মিলে অমরজ্যোতির মার্ডার করেছিল, সেই রাতে তারা 3জনে ওই একই বাড়িতে ছিল। এই ভয়ানক কাণ্ড ঘটানোর পরও তারা 3জনেই অন্তরঙ্গ হয়েছিল। যাই হোক, স্বীকারোক্তির পর বন্দনাকে নিয়ে পুলিশ যে সমস্ত জায়গায় তারা এই লাশের টুকরোগুলো ফেলেছিল সেইখানে তাকে নিয়ে যায়। পুলিশ বন্দনার শাশুড়ি শঙ্করীদের দেহের টুকরোগুলো পেলেও তার মাথাটা পায়নি। কিন্তু যখন তারা অমরজ্যোতির শরীরের টুকরো খুঁজতে যায়, সেখানে গিয়ে তারা কিছুই পায় না। কিন্তু তার জন্য বন্দনার কোনোই অনুশোচনা ছিল না। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানে সে হাসতে হাসতেই যাচ্ছিল, যেন কিছুই হয়নি, বা সে যা কিছু করেছে তার জন্য তার অনুশোচনা করার কোনো প্রয়োজন নেই। বা হয়তো সে এটা জানত সে ঠিকই পুলিশ কাস্টডি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আর হলোও তাই। কিছুদিনের মধ্যে ওই 3জন বেল পেয়ে গিয়ে বাইরে বেরিয়ে এলো। বন্দনার বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, যদি সত্যি তার মেয়ে অপরাধী হয়ে থাকে তাকে গুলি করে মারা উচিত। বন্দনা তাদেরও অন্ধকারেই রেখেছিল। বন্দনা তার বাবা মাকেও জানায়নি যে তার স্বামী আর শাশুড়ি নিখোঁজ, এবং সে যে পুলিশে কমপ্লেন করেছে সেটাও সে বলেনি। তারা যখনই তার স্বামী বা শাশুড়ির কথা জিজ্ঞাসা করেছে, সে সবসময় বলেছে সবাই ঠিক আছে, সব ঠিক আছে। কিছু অপরাধ মনস্ক স্বার্থান্বেষী মানুষ তার শখ বা আসক্তির জন্য যে কোন মাত্রায় যেতে পারে তার কোনো সীমাই থাকে না।
তার পরিণতি যাই হোক। এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার আমার একটাই উদ্দেশ্য, কাউকে বিশ্বাস করার, ভরসা করার আগে, ভালোবাসার আগে তাকে একটু পরখ করার, যাচাই করার খুব প্রয়োজন। কারণ এই ঘটনাটায় যেরকম আপনারা শুনলেন, অমরজ্যোতি বন্দনাকে পরখ না করে বিয়ে করার কি ফলটা গিয়ে দাঁড়ালো। ও যদি একটু যাচাই করে নিত, আজ হয়তো তাকে বা তার মাকে এইভাবেই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। যাই হোক, সবশেষে আমি আশা রাখব আপনারা নিজেদের যত্ন নেবেন এবং যে কোনো প্রলোভন এড়িয়ে সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবেন। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।